ইন্দোনেশিয়ার একটি ভয়ানক গ্রাম, যে গ্রামে কালো জাদু খুব সাধারণ একটি বিষয়। সবাই নিজের ব্যবসা নিয়ে লাভ করার জন্য এই গ্রামে কালো জাদু করে থাকে। কিন্তু সেই গ্রামে কোনো কালো জাদু না করেই সুদীপ্তর ব্যবসা খুব ভালো চলছিল এবং তার দোকান বাজারের মধ্যে সবথেকে নামকরা ছিল। এই জন্য তার প্রতিবেশীরা হিংসার বশবর্তী হয়ে তার উপর কালো জাদু করে। কেউ সুদীপ্তর পুরো পরিবারকে মেরে ফেলার জন্য কালো জাদু করেছিল। এ কারণে সুদীপ্তর পরিবারে শুরু হয় একের পর এক ভয়ানক জিনের আক্রমণ। সুদীপ্ত জানতে পারে তার পুরো পরিবারকে ধ্বংস করে দেওয়ার জন্য কেউ 7 সমুদ্রের ওপার থেকে জিনকে ডেকে এনেছে। কিভাবে বাঁচবে তারা এই ভয়ানক জিনের হাত থেকে? কি রহস্যই বা ছিল সুদীপ্ত সফলতার পিছনে? সবকিছুই জানতে পারবে আজকের এই ভয়ানক মুভি থেকে, যার নাম হলো সানতেত সিগোরো পিতো। চলো ভিউয়ার্স, আর দেরি না করে আজকের মুভিটি শুরু করা যাক। মুভির শুরুতে আমরা একটি ব্যস্ত বাজার দেখি, আর এই বাজারেই ছিল সুদীপ্তর দোকান। তার দোকানে কাস্টমারের কোনো কমতি ছিল না, কারণ বাজারের বেশিরভাগ ক্রেতাই তার দোকান থেকে মাল কিনত। আর ক্রেতাদের সাথে সুদীপ্ত খুব ভালো ব্যবহার করত। সে দোকানে ব্যস্তই ছিল। হঠাৎ তার চোখ পড়ে তার সামনে থাকা একটি মুদি দোকানে। সেই মুদি দোকানদার ছিল সার্দি। এখানে অদ্ভুত বিষয় হলো, একই সাথে তাদের দোকান হওয়া সত্ত্বেও সার্দির দোকানে কোনো ক্রেতাই যাচ্ছিল না। কেউ যেন তার দোকান থেকে কিছুই কিনতে চায় না। যা নিয়ে আমরা সার্দিকে হতাশ অবস্থায় দেখি। সেদিন দোকান বন্ধ করে সুদীপ্ত দেখে তার আজকে অনেক বেশ ইনকাম হয়েছে। যে টাকা নিয়ে সে চলে যায় হসপিটালে, যেখানে তার পরিবার ছিল। এই হসপিটালে তার বড় ছেলে আরদির চোখের অপারেশন হওয়ার কথা ছিল। এ কারণে সুদীপ্ত এত পরিশ্রম করত। আজকে রোজগারের সব টাকা এনে সে মার্নির হাতে দেয়। মার্নি হলো সুদীপ্তর স্ত্রী। হসপিটালে টাকা জমা দেওয়ার পরে আরদির অপারেশন শুরু হয়। পরের দিন আরদির জ্ঞান ফিরে আসে। তখন সেই রুমে শুধু একজন নার্স ছিল। আরদির জ্ঞান ফিরে আসায় নার্স চলে যায় ডক্টরকে ডাকতে। আরদি তখন ঝাপসা ঝাপসা চোখে তার সামনে একজন বৃদ্ধ লোককে দাঁড়িয়ে থাকতে দেখে। ভালো করে তাকাতে সে দেখে লোকটির চোখ পুরো সাদা। এটা দেখে আরদি খুব ভয় পেয়ে যায়। তখনই সেখানে ডক্টর চলে আসে এবং বৃদ্ধটি সেখান থেকে গায়েব হয়ে যায়। তার চোখ ভালো হয়ে যাওয়ায় এবার তাকে বাড়িতে আনা হয়। একদিন আরদিকে রেডি করে মার্নিও রেডি হচ্ছিল, কারণ আজকে আরদির চোখের চেক আপ ছিল। আরদি তখন সেখানেই বসে খেলছিল। হঠাৎ সে তার সামনে সেই বৃদ্ধ লোকটিকে দেখতে পায়। সেই বৃদ্ধটি হঠাৎ তার সামনে চলে আসে। আরদি এসব দেখে ভীষণ ভয় পেয়ে যায়। এরপর তার মা তাকে ডক্টরের কাছে নিয়ে আসে চেক আপ করার জন্য। তার চোখ একদম ঠিক ছিল, কিন্তু তার মা ডক্টরকে বলে যে তার ছেলে নাকি মাঝে মধ্যেই ছায়ার মতো কিছু একটা দেখতে পাচ্ছে। এটা আরদি তাকে বলেছে। এসব শুনে ডক্টর ভাবে হয়তো তার চোখে এখনো কোনো সমস্যা আছে। তাই সে আরদির জন্য একজন চক্ষু বিশেষজ্ঞকে সাজেস্ট করে। ওই রাতে দোকান বন্ধ করার সময় সুদীপ্ত কিছুতেই দোকানের দরজা লাগাতে পারছিল না। পরবর্তীতে সে খেয়াল করে দোকানের দরজায় বেঁধে আছে একটা পুঁটলি। সেটা খুলতে তার মধ্যে সুদীপ্ত কালো জাদুর কিছু জিনিসপত্র খুঁজে পায়, যা দেখে সুদীপ্ত বেশ অবাক হয়। সে একবার সার্দির দোকানের দিকে তাকিয়ে সে পুঁটলিটা ডাস্টবিনে ফেলে দেয়। সেটা ফেলে সে গাড়িতে গিয়ে বসে। এখানে সে অনুভব করে তার ঘাড়ে খুব ব্যথা করছে। হঠাৎ করে এই ব্যথার কারণ সে কিছুতেই বুঝতে পারে না। বাড়ি ফিরে সে আরদিকে দেখতে যায়। আরদি সেদিন ড্রয়িং রুমে ঘুমিয়ে পড়েছিল। সুদীপ্ত আরদিকে ঘুম থেকে উঠায়। ঘুম থেকে উঠে আরদি যখনই সুদীপ্তকে দেখে সে জোরে চিৎকার করে ওঠে এবং সে তার বাবাকে ধাক্কা মেরে তার মায়ের কাছে চলে যায়। সুদীপ্ত আর মার্নি দুজন কিছুই বুঝতে পারছিল না যে আরদি হঠাৎ এমন কেন করছে। এ ব্যাপারে মার্নি আরদিকে জিজ্ঞেস করাতে আরদি বলে তার বাবার ঘাড়ের ওপর নাকি এক ভয়ানক মহিলা বসে আছে। তখনই আমরা দেখতে পাই সত্যি সুদীপ্তর ঘাড়ে বসে আছে এক ভয়ানক পেতনি। এই কারণে হয়তো সুদীপ্তর ঘাড়ে ব্যথা করছিল। পরের দিন সুদীপ্ত এই ঘটনার জন্য তার বাড়িতে একজন কবিরাজ রুস্তমকে ডেকে আনে। কবিরাজ আরদিকে দেখে বলে,
আরদির চোখ অপারেশন করার কারণে তৃতীয় চোখ খুলে গেছে। এজন্য সে এখন জিনদেরকে দেখতে পাচ্ছে, যা সাধারণ মানুষ দেখতে পায় না। রুস্তম সুদীপ্তকে জানায় সে তার চোখ একবারে বন্ধ করতে পারবে না, কিন্তু সে তার নজর ছোট করে দিতে পারবে, যাতে সে শুধুমাত্র সেই জিনদেরকে দেখতে পাবে যারা তাকে দেখা দিতে চায়। এবং এর সাথে তার ভালোর জন্য কিছু নিয়মও মেনে চলতে হবে তাকে। আর বাজার থেকে যতটুকু সম্ভব তাকে দূরে থাকতে হবে। এ কথা শুনে সুদীপ্ত বেশ অবাক হয়। এরপর রুস্তম বলে, বাজারই হলো শয়তান জিনদের আড্ডাখানা। বাজারের লোকজন নিজেদের ব্যবসায় লাভ করার জন্য এবং মানুষদের ক্ষতি করার জন্য অনেক শয়তান জিনের ব্যবহার করে। আর এই বাজারে কালো জাদু করে আনা শয়তান জিনগুলো সবসময় উপস্থিত থাকে। এই জিনগুলো সেই সব মানুষের জন্য ক্ষতিকর যাদের কাছে আরদির মতো শক্তি আছে। রুস্তমের এসব কথা শুনে সুদীপ্ত এবং মার্নি রাজি হয়। এই ঘটনা 13 বছর কেটে যায়। বর্তমানে আমরা দেখি আরদি অনেক বড় হয়ে গিয়েছে। আরদি স্কুলের জন্য রেডি হয়ে খাবার টেবিলে আসে। আরদির বোন শিফাও বড় হয়ে গিয়েছে, আর বর্তমানে তাদের একজন ছোট ভাইও ছিল, যার নাম হলো আরিফ। সেদিন আরদির স্কুলের বেতন দেওয়া শেষ দিন ছিল, তাই সে তার মায়ের কাছে টাকা চায়। তখন তার মা বলে যে সেই যেন স্কুলে যাওয়ার সময় তার বাবার দোকান থেকে টাকাটা নিয়ে নেয়। সে এখন অনেক ব্যস্ত, তাকে এখন শিফা এবং আরিফকে স্কুলে নিয়ে যেতে হবে। তাই আরদি যেন দেরি না করে তাড়াতাড়ি দোকানে গিয়ে তার বাবার থেকে টাকা নিয়ে স্কুলে চলে যায়। এটা শুনে আরদি অনেক ভয় পাচ্ছিল। আসলে তার ভয়ের কারণ হলো, সে যখনই বাজারে যেত তখনই সে শয়তান জিনগুলোকে দেখতে পেত। সে কোনো মতো সাহস করে বাজারে যায় আর নিচের দিকে তাকিয়ে সামনে এগোতে থাকে। তবে দুজন লোক রাস্তা পার হচ্ছিল, এজন্য তাকে দাঁড়াতে হয়। পাশে তাকাতে সে দেখে একজন লোক খাবার খাচ্ছে, আর তার পাশে দাঁড়িয়ে আছে এক ভয়ানক জিন, যে জিহ্বা দিয়ে মুখের লালা ফেলছে। এটা দেখে ঘাবড়ে গিয়ে সে দ্রুত সামনে এগোতে থাকে। কিছু দূর যাওয়ার পর সে দেখে রাস্তার মাঝখানে দুজন লোক ঝগড়া করছে। ঝগড়ার কারণে কিছু লোক তাকে ঠেলে একপাশে সরিয়ে দেয়। আরদির পিছনের দোকানে ছিল আগের দোকানের থেকেও ভয়ানক এক জিন। সে জিন আরদির দিকে তাকাতেই সে খুব ঘাবড়ে যায়, আর সে দ্রুত তার বাবার দোকানের দিকে যেতে থাকে। যেতে যেতে হঠাৎ সারথীর সাথে তার ধাক্কা লাগে, যে কারণে সারথী নিচে পড়ে যায়। এরপর আরদি সারথীর কাছে তার ভুলের জন্য ক্ষমা চায়, কিন্তু সারথী তার সাথে খুব খারাপ ব্যবহার করে তাকে এখান থেকে চলে যেতে বলে। পাশ থেকে আরেকজন দোকানি এসে আরদিকে বলে যে সে যেন সারথীর ব্যবহারে কষ্ট না পায়। আসলে সারথীর 2 সপ্তাহ হলো মেয়ে মারা গিয়েছে, এজন্য তার খুব মন খারাপ। এরপর আরদি চলে যায় সুদীপ্তর দোকানে। সুদীপ্ত ওপরে নিজের অফিস রুমে ছিল, এজন্য আরদি ওপরে যায়। উপরে গিয়ে সে দেখে সেখানে তার মামা সারদি এসেছে। তার মামা সারদি এবং সুদীপ্তর মাঝে কিছু একটা নিয়ে বেশ কথা কাটাকাটি হচ্ছিল, যেখানে সুদীপ্ত সারদিকে তার দোকান থেকে দূরে থাকতে বলে। এটা শুনে সারদি রেগে সেখান থেকে বেরিয়ে যায়। এরপর আরদি যখন তার বাবার সাথে কথা বলে, তখন আমরা জানতে পারি যে সারদির পরিবার বলতে কেউই নেই। কিছুদিন হলো তার স্ত্রীর সন্তান একটা দুর্ঘটনায় মারা গিয়েছে, আর তার দোকানে তেমন একটা ক্রেতাও আসতো না। এটা দেখে আরদির মনে হয় যে তার মামা হয়তো তার বাবাকে হিংসা করে, আর সারদি এ কারণে তার বাবার ব্যবসায় নজরদারি করত। তবে তার বাবা এসব কথা একদম কান দেয় না। সে চলে যায় তার অফিস রুমে থাকা একটি সিক্রেট ঘরে। এ ঘরে সুদীপ্ত ছাড়া বাকি সকলের প্রবেশ নিষিদ্ধ ছিল। এ ঘরে সুদীপ্ত সব টাকা রাখত। সেই ঘর থেকে সে আরদির স্কুলের বেতন নিয়ে আসে। টাকা নিয়ে আরদি দ্রুত বাজার থেকে বেরিয়েই যাচ্ছিল, কিন্তু হঠাৎ একজনের সাথে ধাক্কা লেগে তার হাত থেকে টাকাগুলো পড়ে যায়, যেটা উঠানোর পর সামনে টাকা দিয়ে সে বাজারে অনেক জিনকে দাঁড়িয়ে থাকতে দেখে। এজন্য সে ঘাবড়ে গিয়ে দৌড়ে বাজার থেকে বেরিয়ে যায়। তার এমন অস্বাভাবিক আচরণ লক্ষ্য করছিল সারদি। সেদিন রাতে এগুলো নিয়েই কথা বলছিল আরদি এবং আরিফ। এ সময় শিফাও সেখানে চলে আসে। এখানে আরদিকে নিয়ে আরিফের বেশ আগ্রহ ছিল, কিন্তু শিফার এ ব্যাপারে কোনো আগ্রহই ছিল না।
এবং সে এসব ভুতুড়ে ব্যাপারে একদমই পছন্দ করতো না। তাই এসব নিয়ে আরিফ এবং শিফার মধ্যে বেশ কথা কাটাকাটি হয়। আর বাইরে থেকে এসব শুনতে পায় তাদের মা মারনি। সে তাদেরকে তাড়াতাড়ি ঘুমাতে বলে। এরপর শিফা যখন সেখান থেকে চলে যাচ্ছিল, তখন আরিফ বলে যে সে জানতে পেরেছে এসব শক্তি যাদের কাছে থাকে তাদের ভাই বোনদেরও একই শক্তি থাকে। কিন্তু আরিফের কাছে তো এই শক্তি নেই, নিশ্চয়ই শিফার কাছে এই শক্তি আছে। এসব কথায় শিফা খুব একটা গুরুত্ব না দিয়ে তখন সেখান থেকে চলে যায়। অন্যদিকে ওই সময় সুদীপ্ত দোকান বন্ধ করছিল। তখন সে একটি কাককে অস্বাভাবিকভাবে ডাকতে দেখে। হঠাৎ সে লক্ষ্য করে তার দোকানের সামনে আরও একটি পুঁটলি পড়ে আছে। তবে এটা 13 বছর আগে পড়ে থাকা সে সাদা পুঁটলিটার মতো না, বরং এটা কালো কাপড় এবং লাল দড়ি দিয়ে বাঁধা একটি পুঁটলি, যেটা খুলেই সে দেখে ছোট্ট একটি মাথার খুলি সহ আরও অনেক কালো জাদুর জিনিসপত্র। পুঁটলিটা খুলতে আশপাশ থেকে খুব ভয়ানক আওয়াজ আসতে শুরু করে। এসব দেখে সুদীপ্ত খুব ঘাবড়ে যায়। ওই সময় সারদিও দোকানে ছিল। সে এসব আওয়াজ শুনে বাইরে আসে। এদিকে সুদীপ্ত দ্রুত চলে যায় তার গাড়িতে। হঠাৎ তার গাড়িটা কাঁপতে শুরু করে, যেন তার গাড়ির ওপরে কেউ লাফাচ্ছিল। এজন্য সুদীপ্ত গাড়ি থেকে বের হয়ে চিৎকার করে বলতে থাকে, কে এটা করছে? সেগুলোতে ভয় পায় না। এসব বলতে আচমকা আওয়াজটা থেমে যায়। আর এরপর সুদীপ্ত গাড়ি থেকে সে পুঁটলিটা নিয়ে ময়লার ডাস্টবিনে ফেলে দেয়। এরপর যখন সুদীপ্ত বাড়ি ফিরে আসে, তখন আমরা দেখি আজও তার ঘাড়ে ভীষণ ব্যথা করছে। তার শরীরটা একদম ভালো লাগছিল না। তবে সেদিন শিফা একা ঘুমাতে ভয় পাচ্ছিল, এজন্য মারনি তার সাথে ঘুমাতে চলে যায়। এদিকে সুদীপ্ত একাই ঘুমিয়ে পড়ে। মধ্যরাতে ঘুমের মধ্যে হঠাৎ সুদীপ্ত ছটফট করতে শুরু করে। এরপর সে চোখ খুলতে দেখতে পায় সে একটা জঙ্গলে হাওয়ায় ভাসছে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, পাশে কাক ডাকছে এবং সামনে আগুন জ্বলছে। আর সেখানে রয়েছে একজন বৃদ্ধা, যে কোনো একটা কালো জাদু করছে। কালো জাদু করে সে যেন কোনো এক ভয়ানক শক্তিকে ডাকছে, যে শেষ করে দিবে সুদীপ্ত এবং তার পুরো পরিবারকে। এসব দেখে সুদীপ্ত বিচলিত হয়ে পড়ে। তখন বৃদ্ধা কালো জাদুর স্থান থেকে ধোঁয়া নিজের মুখে নেয় এবং সেটা সুদীপ্তর মুখে পুড়িয়ে দেয়। এরপর বৃদ্ধা সে শক্তিকে উদ্দেশ্য করে বলে যে সে যেন সুদীপ্তকে খুব কষ্ট দেয়। সাথে সাথে সুদীপ্তর হাত পায়ের প্রতিটা হাড় বাঁকা হতে শুরু করে, যে যন্ত্রণা সে ঘুমের মধ্যে অনুভব করছিল। সে বিছানার উপরে হাওয়ায় ভাসছিল। হঠাৎ সে বিছানায় পড়ে যায়। সুদীপ্তর আওয়াজ শুনে আরদি তার ঘরে আসে। এখানে সবকিছু স্বাভাবিক দেখে আরদি আবার চলে যায়। আর তখনই এক ভয়ানক হাতের ছায়া আমরা সে দরজার উপরে দেখি। পরের দিন সকালেও সুদীপ্ত শরীর খুব একটা ভালো লাগছিল না। খাবার খেতে খেতে হঠাৎ তার কাশি শুরু হয়, আর এক পর্যায়ে সে রক্ত বমি করে দেয়, যে রক্তের সাথে তার মুখ থেকে পোকাও বের হচ্ছিল। এসব দেখে সুদীপ্ত এবং তার পুরো পরিবার ভীষণ চিন্তিত হয়ে পড়ে। সেই সময় আরদি সুদীপ্তর ঘরে সে ভয়ানক ছায়াটাকে অনুভব করছিল। আরদি পিছনে তাকাতেই সেই ছায়াটা গায়েব হয়ে যায়। এরপর সুদীপ্তকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। এখানে ডক্টর বলে যে তার তো কোনো রকম রোগী হয়নি, সব কিছু ঠিক আছে। ডক্টর দেখার জন্য তাকে 3-4 দিন এখানেই থাকতে বলে, কিন্তু সুদীপ্ত এটাতে রাজি হয় না। সে ওই সময় বাড়িতে চলে যায়। পরের দিন সুদীপ্তকে দেখতে কয়েকজন প্রতিবেশী তার কাছে আসে। তারা সুদীপ্তকে বলে যে তার ডক্টর নয়, বরং কোনো কবিরাজের সাথে দেখা করা উচিত, কারণ বর্তমানে সব থেকে ভালো চলে সুদীপ্তর দোকান। হতে পারে কেউ হিংসার কারণে তার ওপর কালো জাদু করেছে, তাই তার এটা নিয়ে ভাবা উচিত। এ কথা শুনে সুদীপ্ত একটু রেগে যায়, আর সে বলে যে সে জাদুবিদ্যায় একদমই বিশ্বাস করে না, তাই কেউ যেন এ ধরনের কথা দ্বিতীয়বার তাকে না বলে। তাকে রেগে যেতে দেখে সবাই সেখান থেকে চলে যায়। সে সময় আরদি, আরিফ এবং শিফা টেবিলে নাস্তা করছিল। টেবিলে আরিফের বন্ধুর দেওয়া একটি বই ছিল। সেই বইতে কালো জাদু নিয়ে লেখা ছিল। যে অধ্যায়ে আরদি কালো জাদু করে আনা অদৃশ্য সেই জিনদের বিষয়ে পড়ে জানতে পারে যে মূলত এই জিনদের কালো জাদু করে পাঠানো হয় মানুষদের হত্যা করার জন্য। এটা জানার পর আরদি একটু চিন্তিত হয়ে পড়ে।
ওই দিন মার্নির বাইরে কিছু কাজ ছিল, তাই আরদি তাকে গাড়িতে করে সেই জায়গায় পৌঁছে দেয় যেখানে মার্নির সাথে তার মামা সারদির দেখা হয়। সারদি সুদীপ্তর অসুস্থ হওয়ার কথা শুনে তার জন্য কিছু ওষুধ এনেছিল, যেটা সে মার্নিকে দেয় এবং মার্নি সেটা আরদিকে দিয়ে দেয় বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু আরদি সেটা বাড়িতে না নিয়ে গিয়ে বাইরে ফেলে দেয়, কারণ তার মনে হচ্ছিল যে হয়তো সারদি হিংসার বশে সুদীপ্তর ওপর কালো জাদু করেছে। অন্যদিকে সেই সময় স্কুল থেকে বাড়িতে ফিরে আসে আরিফ। বাড়িতে তখন তার মা, ভাই বোন কেউই ছিল না। সে খাবার খেতে যাবে, এমন সময় হঠাৎ তার বাবার ঘরের দরজাটি খুলে যায়। আরিফ ঘরে গিয়ে দেখে তার বাবা তো ঘুমাচ্ছে। তখন সে দরজাটি আবার লাগিয়ে দেয়। সে যখন চলে যাচ্ছিল তখন হঠাৎ বাড়ির মেন দরজাটি আপনা আপনি খুলে যায়। আরিফ এগিয়ে গিয়ে দেখে তার সামনে একটা কালো কাপড়ের পুটলি পড়ে আছে। আরিফ কিছু না বুঝে সেটা খুলে ফেলে, যার ভিতরে সেই মাথার খুলি এবং কালো জাদুর জিনিসপত্র ছিল যেগুলো সুদীপ্ত সে রাতে দেখেছিল। হঠাৎ সে ভয়ানক আওয়াজ হতে শুরু করে, যেটা সুদীপ্ত সেদিন শুনেছিল। আশপাশে প্রচণ্ড বাতাস বইতে শুরু করে। এসব দেখে আরিফ ঘাবড়ে গিয়ে তাড়াতাড়ি বাড়িতে পালিয়ে যায়। ওই রাতে আরিফের ভীষণ জ্বর আসে, যা দেখে পরিবারের সবাই ভীষণ চিন্তিত হয়ে পড়ে। আরদি তাকে হসপিটালে নিয়ে যেতে চাইলে মার্নি বলে যে আগামীকাল সকালে সুদীপ্তকে সে হসপিটালে নিয়ে যাবে, তখন আরিফকেও সাথে নিয়ে যাবে। একথা বলে মার্নি চলে যায়। তারপর আরিফ শিফা এবং আরদিকে বলে যে তাদেরকে সে খুব ভালোবাসে, তারা যেন সবসময় খুব স্ট্রং এবং মনে শক্তি রাখে। সে একথা এমনভাবে বলেছিল মনে হচ্ছিল সে এখনই মারা যাবে। একথাটা শিফা এবং আরদিরও বেশ অবাক লাগে, তবে তারা খুব একটা গুরুত্ব দেয় না। ওই রাতে আরদি আরিফের কাছেই ঘুমায়। হঠাৎ ঘুমের মধ্যে আরিফ ছটফট করতে শুরু করে, ফলে আরদির ঘুম ভেঙে যায় আর সে চলে যায় আরিফের জন্য ঠান্ডা পানি আর। তখন আমরা দেওয়ালে সে ভয়ানক ছায়াটাকে দেখতে পাই, যে এগিয়ে আসছে সুদীপ্তর ঘরের দিকে। হঠাৎ সুদীপ্তর ঘরের দরজা খুলে যায়, যা দেখে আরদি সেই ঘরে যায়। সে দেখে সুদীপ্ত ছটফট করছে, মনে হচ্ছে তার গলায় যেন কিছু একটা আটকে গিয়েছে। আমরা দেখি তার মুখের চামড়ার ভিতরে পোকা হাঁটছিল, যেটা তার নাক দিয়ে বাইরে বেরিয়ে আসে। সাথে সাথে আরদি পা দিয়ে সেটাকে পিষে মেরে ফেলে। আর ঠিক ওই সময় আরদির বাবা কেমন যেন করে ওঠে, যা দেখে আরদি শিফাকে ডেকে তুলে এবং অ্যাম্বুলেন্সকে কল করে সে তার বাবার ঘরের দিকেই যাচ্ছিল। এমন সময় আরিফের ঘরের দরজা হঠাৎ খুলে যায় আর সে আরিফের চিৎকার শুনে আরিফের কাছে দৌড়ে যায়। সেখানে দেখা যায় আরিফের কানে একটি সুতো বেরিয়ে আছে। আরদি সেটা টেনে বের করে ফেলে। সাথে সাথে আরিফের কান, চোখ থেকে রক্ত বের হতে শুরু করে। হঠাৎ তার বুকের ভিতর থেকে একটি ছুরি বাইরে বেরিয়ে আসে, যেটা আরদির সামনেই আরিফের বুক থেকে পেট পর্যন্ত চিরে দেয়, যা দেখে আরদি চিৎকার করতে থাকে। আরদির চিৎকার শুনে মার্নি এবং শিফা সেখানে দৌড়ে আসে এবং আরিফের এই অবস্থা দেখে তারা হতবাক হয়ে যায়। আর ঠিক এভাবেই কালো জাদুর কারণে পরিবারের ছোট্ট সদস্যটি মারা যায়। আরিফের দাফনের সময় সবাই আসে তাদেরকে সান্ত্বনা দিতে, যাদের মধ্যে সারদিও ছিল। এখানে সারদিকে দেখে আরদি ভীষণ রেগে যায়। সে চিৎকার করে তাকে এখান থেকে বেরিয়ে যেতে বলে। আর এই ব্যবহারে সারদি বেশ অবাক হয় এবং সেখান থেকে চলে যায়। এসব কিছুর জন্য আরদি সারদিকে দায়ী মনে করছিল, আর এ কারণে সে তার মামার সাথে এমন খারাপ ব্যবহার করেছিল। এর পরের দৃশ্যে আমরা দেখি সুদীপ্ত হসপিটালে ভর্তি আছে। আসলে সে গত রাতের ঘটনায় কোমায় চলে গিয়েছিল। সে কবে কোমা থেকে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে এই ব্যাপারে ডক্টরও কিছু বলতে পারছিল না। এজন্য তারা সুদীপ্তকে বাড়িতে ফিরিয়ে আনে। বাড়িতে তার খেয়াল আরদি রাখছিল। এদিকে মার্নি আরিফের মৃত্যুতে ভীষণভাবে ভেঙে পড়েছিল। তার ছোট্ট ছেলেটি যে এখন কি করছে এসব ভেবে ভেবে সে খাবারও খাচ্ছিল না। শিফা তাকে বোঝানোর চেষ্টা করে যে এখনও তার 2 সন্তান রয়েছে, তাদের জন্য হলেও মার্নিকে শক্ত হতে হবে। এমন পরিস্থিতি দেখে আরদি নিজেকেও ঠিক রাখতে পারে না। তবু সে নিজেকে সামলে তার মাকে বুঝায়। সে বলে যে
তার মনে হচ্ছে তার পরিবারের ওপর কেউ কালো জাদু করেছে। তাই সে মার্নির কাছে রুস্তমের ঠিকানা চায়। ওই দিন রাতেই সে রুস্তমকে বাড়িতে ডাকে। বাড়িটা ঘোরার পর সে জানায় যে তারা যে ধারণা করেছিল সেটা সত্যি। এ বাড়িতে এক অশুভ ভয়ানক শয়তান জিন আছে, যার কারণে আরিফের মৃত্যু ঘটেছে এবং সুদীপ্তকে সেই অসুস্থ করে রেখেছে। তবে এই শক্তি বা কালো জাদু তার পরিচিত নয়। এটা এই দেশেরই নয়, বরং বাইরের কোনো দেশের। যতক্ষণ পর্যন্ত সে জানতে পারছে এটা কোন ধরনের কালো জাদু, ততক্ষণ পর্যন্ত সে তাদেরকে কোনো সাহায্য করতে পারবে না। আরদি তখন তাকে বলে যে ততক্ষণ পর্যন্ত সে তাদের কোনো সুরক্ষার ব্যবস্থা করে দিতে পারে কিনা। তখন রুস্তম তাদেরকে একটি করে ব্রেসলেট দেয়। আর এরপর সে আরদিকে বলে, যদি তোমার কারো ওপর সন্দেহ হয় যে সেই তোমার বাবার ওপর কালো জাদু করেছে, তাহলে কখনোই তুমি তার সামনে গিয়ে সেটা তাকে বলবে না। কারণ এই কালো জাদু করা ব্যক্তি যে কোনো সময় তোমার পরিবারের যে কাউকে মেরে ফেলতে পারে। এটা শুনে আরদি সাবধান হয়ে যায়। এরপর সে তার বাবার কাছে গিয়ে দোয়া চায়। সে বলে আগামীকাল থেকে সে তার বাবার ব্যবসা সামলাবে। সে তার বাবার দোয়া নিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু এখানে সুদীপ্তকে দেখে মনে হচ্ছিল যে সে এমনটা চাচ্ছে না। হয়তোবা সে নিজের ছেলের জন্য ভয় করছিল। ওই রাতে আরদি বাজারে যায় তাদের দোকান একবার ঘুরে দেখার জন্য। সে সেখানে দোকানদারদের বিভিন্ন ধরনের কালো জাদু করতে দেখে। এদিকে এক লোক একটি বস্তা টেনে নিতে পারছিল না, যা দেখে আরদি ছুটে যায় তাকে সাহায্য করতে। তবে সে তার কোনো সাহায্যই নেয় না। অন্যদিকে সারদি একটি বস্তা টেনে নিতে পারছিল না, কিন্তু আরদি সেটা দেখেও তাকে সাহায্য করতে যায় না। পরের দিন সকালে আমরা দেখি সেই সকল দোকানদার যারা গতরাতে কালো জাদু করেছিল তাদের দোকানে ক্রেতাদের কোনো কমতিই নেই। সব ক্রেতারা কেনাকাটা করছিল তাদের দোকানে। তবে কোনো ক্রেতাই আরদির দোকানে আসছিল না। দোকানে থাকা কর্মচারীরা জানায় সুদীপ্ত যেদিন অসুস্থ হয়েছে সেদিন থেকে একদিন ক্রেতাও আসেনি। এভাবে চলতে থাকলে এ মাসে তাদের কোনো লাভই হবে না। এমনিতে গতকাল তাদের দোকান থেকে দুজন কর্মচারী কাজ ছেড়ে চলে গিয়েছে। এখন তারাও ভাবছে তারা এই কাজ আর করবে না। তাদের এই কথা আরদি মেনে নেয়। সেদিন থেকে সে একা একা দোকান সামলাতে থাকে। ওই দিন রাত পর্যন্ত তার দোকানে কোনো বেচাকেনাই হয়নি। সে বাইরে থেকে কাস্টমারদের ডাকছিল। এমন সময় সে দেখে ভিতরে একজন মেয়ে এসেছে যে তার কাছে 1 কেজি চাল চায়। আরদি তাকে 1 কেজির থেকে একটি বেশি চাল দেয়। সে তাকে চাল দিতেই যাবে, হঠাৎ সে লক্ষ্য করে মেয়েটির মুখ থেকে কালো রঙের রক্ত পড়ছে। সাথে সাথে মেয়েটি আরদিকে জিজ্ঞেস করে তার বাবা কোথায়। মেয়েটির এমন ভয়ানক রূপ দেখে আরদি ঘাবড়ে যায়। এরপরে সে দেখতে পায় মেয়েটি সারথির দোকানের দিকে যাচ্ছে। তার পিছু পিছু আরদিও সেখানে চলে যায়। আর আরদি সারথিকে ডাকতে ডাকতে দোকানের ভিতরে ঢুকে পড়ে, যেখানে সে পর্দার পিছনে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে পর্দা সরায়। সে দেখে সেখানে কালো জাদু করার অনেক জিনিসপত্র রয়েছে এবং সেই সাথে সেই মেয়েটির ছবি, যে মেয়েটি একটু আগে তাদের দোকানে এসেছিল। তখনই সেখানে সারথি চলে আসে। আর সে এখানে আরদিকে দেখে ভীষণ রেগে যায়। সে আরদিকে বলে আরদি এবং তার পুরো পরিবারের মরে যাওয়া উচিত। এসব বলে সে চিৎকার করতে থাকে। আরদি এসব দেখে খুব ঘাবড়ে গিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে আমরা তাদের বাড়িতে একটি কাককে দেখি যে বারবার ডাকছিল। তখনই একটি আগুনের গোলা ছুটে এসে তাদের বাড়িতে ঢুকে যায়। ছাদের উপরে ভীষণ আওয়াজ হচ্ছিল, যা শুনে মার্নির ঘুম ভেঙে যায়। সে সময় তার হাত থেকে ব্রেসলেটটিও ছিঁড়ে পড়ে। শুধুমাত্র মার্নির না, ঘুমের মধ্যে শিফার ব্রেসলেটটিও ছিঁড়ে যায়। এদিকে মার্নি ছাদের উপরে আওয়াজ ফলো করতে করতে বাড়ির মেন দরজার কাছে চলে আসে। সে সাহস করে দরজা খুলে বাইরে বের হয়। তখনই সে তার সামনে সে কালো পুটলিটা দেখতে পায়, যেমনটি সুদীপ্ত এবং আরিফ দেখতে পেয়েছিল। মার্নি তো এসবের কিছুই জানতো না, তাই সেও সেই পুটলিটা খুলে দেখে। আর এসব কালো জাদুর জিনিসপত্র দেখে সে তখনই চলে যায় এগুলো বাড়ির বাইরে ফেলে দিতে। তবে তার আগেই সে ভয়ানক আওয়াজ হতে শুরু করে।
চারিদিকে বাতাস বইতে শুরু করে, যার ফলে মার্নি অনেক ঘাবড়ে যায় আর সেই পুটলিটা ফেলে দিয়ে তাড়াতাড়ি বাড়ির ভিতরে চলে যায়। তার আওয়াজ শুনে বাইরে আসে শিফা। সে তার মাকে সামলে যখন সে ভাঙা টুকরোগুলো তুলতে যাবে, তখন সে লক্ষ্য করে তার হাতের ব্রেসলেটটি নেই। এরই মাঝে বাড়িতে ফিরে আসে আরদি। সে বাড়িতে ঢুকতেই সে পুটলিটা দেখতে পায়, যেটা মার্নি ফেলে পালিয়ে গিয়েছিল। সে সেটা স্পর্শ করতেই যাবে, ঠিক তখনই তার হাতের ব্রেসলেটটি ছিঁড়ে পড়ে যায়, যেটা দেখে সে বুঝতে পারে নিশ্চয় অশুভ কিছু ঘটতে চলেছে। তাই সে দৌড়ে বাড়ির ভিতরে তার মাকে দেখতে যায়। সে দেখে তার মায়ের ঠিক তেমনই জ্বর এসেছে যেমন আরিফের এসেছিল। ফলে দুই ভাই বোন ভীষণ চিন্তায় পড়ে যায়। আর আরদি শিফাকে বলে তাড়াতাড়ি রুস্তমকে কল করে ডাকতে। রুস্তম তখনই তাদের বাড়িতে আসে এবং এই জিনিসগুলো দেখে বুঝতে পারে এগুলো মূলত পূর্বাঞ্চল থেকে এসেছে। সে প্রথমে সেই জিনিসগুলোকে কালো জাদু মুক্ত করে আর এরপর সেগুলো নিজের কাছে রেখে দেয়। সে আরদিকে বলে যে সে যদি এরপরে এমন টুকরি দেখতে পায় তবে সে যেন কোনো মতে সেটা স্পর্শ না করে এবং এটা খুলেও না দেখে। এটা স্পর্শ যে করবে সে অভিশপ্ত হয়ে যাবে। আর যেহেতু এখন পর্যন্ত সে এমনটা করেনি, তাই হয়তো এখনও তার কিছুই হয়নি। একথা শুনে আরদি এবার তার নিজের রাগ কন্ট্রোল করতে পারে না। তখনই সে চলে যায় তার মামা সারদির কাছে। সারদি তখন দোকান বন্ধ করছিল। আরদি সরাসরি তাকে জিজ্ঞেস করে এবার সে তার পরিবারের ওপর কোন কালো জাদু করতে চলেছে। তার বাবা এবং আরিফকে শাস্তি দিয়ে কি তার শান্তি হয়নি? এখন কি সে তার বোনেরও ক্ষতি করবে? একথা শুনে সারদি দৌড় দিতে যায় মার্নিকে দেখার জন্য, কিন্তু আরদি তাকে থামিয়ে তার ওপর আবারও দোষ দিতে থাকে। তখন সারদি তাকে চিৎকার করে বলে সে তার পরিবারকে উল্টো রক্ষা করতে চায়। সে তাদের কোনো ক্ষতিই করেনি, বরং কালো জাদু তো করেছে তার নিজের বাবা সুদীপ্ত। যা শুনে আরদি একেবারে হতবাক হয়ে যায়। দৃশ্য চলে যায় অতীতে, যখন সুদীপ্ত বাজারে মুদি দোকান দিতে চাচ্ছিল আর এই কাজে সারদি তাকে সাহায্য করেছিল। প্রথম দিকে তার দোকান খুব ভালো চলতো, যে কারণে বাজারের অন্য দোকানদাররা তার উপর কালো জাদু করতে শুরু করে। কখনো সে বাইরে সাদা পুটলি পেত, কখনো বা তার দোকানে পশু পাখি মরে পড়ে থাকতো। এসব কালো জাদুর ফলে সে আস্তে আস্তে নিজের কাস্টমার হারিয়ে ফেলে। আস্তে আস্তে এমন একটা পর্যায়ে চলে আসে যে তার দোকানে দিনে একজন ক্রেতাও আসে না। এরই মাঝে সেই বছর আরদি অসুস্থ হয়ে পড়ে। যত দ্রুত সম্ভব তার চোখের অপারেশন করাতে হবে। সে সময় সুদীপ্তর কাছে কোনো টাকাই ছিল না, তাই সে জাদুবিদ্যা বিশ্বাস করে না সত্ত্বেও সে যায় একজন জাদুকরের কাছে। এই জাদুকর কালো জাদুতে খুব শক্তিশালী ছিল। অন্য দোকানদারদের থেকে তার জাদু বেশি শক্তিশালী ছিল, যা জাদুতে সুদীপ্তর দোকান হয়ে ওঠে বাজারের সব থেকে বড় এবং নামকরা দোকান। তবে আস্তে আস্তে সুদীপ্ত হয়ে ওঠে অনেক লোভী এবং প্রতিশোধ পরায়ণ। সে শুধুমাত্র বেশি ক্রেতা পাওয়ার জন্য কালো জাদু করত না, বরং এর সাথে যদি তার ওপর কেউ কালো জাদু করত তাহলে সেই কালো জাদু উল্টো তাদের ওপর সে প্রয়োগ করত, তাও আবার কয়েক গুণ বেশি ভয়ানকভাবে। সারদি তাকে কয়েকবার এসব করতে নিষেধ করে, কিন্তু সে তার কথা শুনে না। এভাবেই চলছিল তার দিন। একদিন হঠাৎ মার্নি অসুস্থ হয়ে পড়ে। হসপিটালে নিয়ে গেলে ডক্টর বলে তার পেটের ভিতরে অনেকগুলো লোহার টুকরো আছে, যেটা ডক্টর কিছুই বুঝতে পারছে না। তবে সুদীপ্তর জাদুকর তাকে এই ব্যাপারে সাহায্য করে এবং সে মার্নিকে সুস্থ করে দেয়। সেই সাথে সে ওই ব্যক্তির ব্যাপারেও জানায় যে মার্নির ওপর কালো জাদু করেছিল। ওই ব্যক্তি ছিল সারথি। সারথি এর আগেও কয়েকবার সুদীপ্তর ওপরে কালো জাদু করেছে, তবে এবার তো সে লিমিট ক্রস করে ফেলেছিল, যে কারণে সুদীপ্ত ঠিক করে যে সে সারথিকে উপযুক্ত শাস্তি দিবে। সে তার জাদুকরকে বলে সারথির উপর সে একই কালো জাদু করতে যেটা সে তার স্ত্রী মার্নির ওপর করেছে। ওই দিন রাতে আমরা সারথিকে দেখি, যেখানে খাবার দেওয়ার সময় হঠাৎ সারথির মেয়ে অসুস্থ হয়ে পড়ে। তার মুখ থেকে বেরিয়ে আসে অনেকগুলো লোহার টুকরো, যা দেখে সারথি খুব ভয় পেয়ে যায়। আর এরপরে তার মেয়ের গলা চিরে বেরিয়ে আসতে থাকে বড় বড় লোহার টুকরো। এখানে মুহূর্তে সারথির সামনে তার মেয়ে মারা যায়। এই কালো জাদু সুদীপ্ত করেছিল,
তার মেয়েকে শুধুমাত্র অসুস্থ বানানোর জন্য। তবে কোনো একটা ভুলের কারণে তার মেয়ে অসুস্থ না হয়ে বরং মরে যায়। এই ঘটনার 2 সপ্তাহ পরেই সুদীপ্ত অসুস্থ হয়ে পড়ে। এর মানে হলো সারথি এবার সেই জাদুকরকে ঠিক করেছে যে তার থেকেও বড় শক্তিশালী, যে কারণে এই কালো জাদু সুদীপ্তকে কাবু করে ফেলেছিল, এমনকি আরিফকে মেরে ফেলেছিল। এসব শুনে আরদি যদি এমনটাই হয় তাহলে রুস্তম কেন এটা বুঝতে পারলো না যে তার বাবা কালো জাদু করে? তখন সারদি বলে, কারণ সুদীপ্তর কাছে একটা রক্ষক জিন আছে যে এই কালো জাদুর ব্যাপারটা সবার থেকে লুকিয়ে রাখে। সারদি আরও বলে যে সে নিজেও একসময় এই কালো জাদু করত, কিন্তু যখন এটার কারণে সে তার পুরো পরিবারকে হারিয়ে ফেলে তখন থেকে সে এই কালো জাদু আর করে না। এছাড়া তার কাছেও আরদির মতো শক্তি আছে। সে ওইসব জিনদের দেখতে পায় যাদেরকে কালো জাদুর জন্য ব্যবহার করা হয়, আর এজন্যই সে সুদীপ্তর কালো জাদুর ব্যাপারে জানতে পেরেছিল। কিন্তু তখনও আরদি এসব বিশ্বাস করতে পারছিল না। তাই সারদি তাকে বলে সে যেন সুদীপ্তর দোকানে সেই ঘরে গিয়ে দেখে যেটা সুদীপ্ত সবার থেকে লুকিয়ে রেখেছিল। যা শুনে আরদি সরাসরি সেখানে চলে যায়, তবে ঘরটি বন্ধ ছিল, যে কারণে সে তালা ভেঙে সে ঘরে প্রবেশ করে। ভিতরে সে সিন্দুকের মতো একটি আলমারি দেখে। সে ওই সিন্দুকের দরজা খুলে হতবাক হয়ে যায়, কারণ ভিতরে সব কালো জাদুর জিনিসপত্র রাখা ছিল। এসব দেখে সে বুঝতে পারে যে সারদি সত্যি বলছে। সেখানে সে একটি বইও পায়, যে বইয়ের ভিতরে বিভিন্ন ধরনের কালো জাদু সম্পর্কে লেখা ছিল, এবং শেষ পাতায় লেখা ছিল দিউইর নাম্বার। দিউই হলো সেই জাদুকর যার সাহায্যে সুদীপ্ত কালো জাদু করত। সে ওই নাম্বারে কল করে এবং তখনই বেরিয়ে পড়ে দিউইর সাথে দেখা করার জন্য। দিউইর গ্রামে পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে যায়। একজন লোকের সাহায্য নিয়ে আরদি পৌঁছায় দিউইর বাড়িতে, যেখানে তার সাথে দেখা হয় দিউইর মেয়ে রাতনুর। তবে রাতনু যখন জানতে পারে আরদি হলো সুদীপ্তর ছেলে, তখন সে তাকে কোনো সাহায্যই করতে চায় না, কেননা ওই কালো জাদুর ফলে তার মায়ের অবস্থা সুদীপ্তর মতো হয়ে গিয়েছে। তার মা এখন কোমায়, তাই সে ইচ্ছা করলেও তাদের কোনো সাহায্য করতে পারবে না। রাতনু জানায় আরদির পরিবারের ওপর যে কালো জাদু করা হয়েছে সেটা হলো পূর্বাঞ্চলের একটি কুখ্যাত জাদু, যার নাম সিগরোপিত। এই জাদু করার জন্য আত্মা কুরবানি দিতে হয়, আর এই জাদু একটা লম্বা রিচুয়ালের মাধ্যমে করা হয়। এই জাদু করার জন্য সমুদ্রের 7টা তীরে গিয়ে 7টা ছোট মন্দির স্থাপন করতে হয়, আর এই জাদুর মাধ্যমে সহঙ্গী নামক এক ভয়ানক জিনকে ডাকা হয় এবং তার সাথে চুক্তি করতে হয়। এসব কিছু জানার পর আরদি চলে যায় তার মামা সারদির কাছে। বাজারে সারদি তখন দোকান বন্ধ করছিল, আর আরদি তাকে সব কিছু বলতেই যাবে তখনই তারা দেখে এক ঝাঁক কাক তাদের বাড়ির দিকে যাচ্ছে, যা দেখে আরদির বুঝতে বাকি থাকে না যেহেতু তার মা অভিশপ্ত, তাই হয়তোবা তারও বিপদ আসতে চলেছে। এজন্য তখনই তারা বাড়ির দিকে রওনা দেয়। এদিকে মার্নির ঘুম ভেঙে যায়। তখন তার জ্বর ছিল না। সে শিফাকে তার জন্য 1 কাপ চা বানাতে বলে। শিফা যখন চা আনতে যায় তখন আমরা দেখি তার ঘরের জানালায় বসে আছে একটা কাক। সাথে সাথে ওই জিনের ছায়া হামলা করে মার্নির উপর। চিৎকার শুনে শিফা তার কাছে ছুটে যায়। শিফা দেখে মার্নির পেট ফুলে উঠেছে। তার পেটের ভিতর থেকে বেরিয়ে আসে একটি ছোট্ট কঙ্কাল। এরপর তার পেট থেকে কাটা তার বেরিয়ে আসে এবং তার সাথে পেঁচিয়ে ছিল তার নাড়ি ভুঁড়ি। ওই সময় বাড়িতে ফিরে আসে আরদি এবং সারদি। তারা দৌড়ে যায় মার্নির কাছে। তখনই তাদের সামনে ছটফট করতে করতে মার্নি মারা যায়। তাদের চিৎকার শুনে প্যারালাইজ সুদীপ্ত বুঝতে পারছিল যে তার স্ত্রী আর বেঁচে নেই। তার নিজের ভুলের কারণে আজকে তার পরিবারের এই অবস্থা। এদিকে রুস্তমও বসেছিল না। সে রিচুয়ালের মাধ্যমে জানার চেষ্টা করছিল যে এই সিগরোপিত কালো জাদু থেকে রক্ষা পাওয়ার উপায় কি। আর যেহেতু তার এই চেষ্টার ব্যাপারে আরদি কিছুই জানতো না, তাই অনেকটা সে বিচলিত হয়ে পড়ে। সেভাবে হাতের ওপর হাত রেখে মৃত্যুর জন্য অপেক্ষা করতে পারছিল না। এসব নিয়ে তারা কথা বলছিল। এমন সময় তাদের বাড়িতে আসে রুস্তম। সে একটা রিচুয়ালের ব্যাপারে জানতে পেরেছিল, যার মাধ্যমে এই ভয়ানক কালো জাদু থেকে রক্ষা পাওয়া যায়। রিচুয়ালটির নাম হলো রুয়ার। এই রিচুয়ালের মাধ্যমে সমুদ্রের ওই 7টা তীরে যেতে হবে
এবং সেখানে থাকা মন্দিরের প্রদীপ নেভাতে হবে। সেই সাথে সাগরের পানিও নিয়ে আসতে হবে, যে পানি দিয়ে পবিত্র করতে হবে সুদীপ্তকে, কেননা তার উপরে এই কালো জাদু করা হয়েছে। তার এই কাজটির জন্য রুস্তম চাইছিল আরদির তৃতীয় চক্ষু খুলে দিতে, যেটা একসময় সে ছোট করে দিয়েছিল, কেননা সমুদ্রের ওই 7টা তীরে রয়েছে 7টা ভয়ানক জিন, যারা সারথীর করা ওই কালো জাদু পাহারা দিচ্ছে। তৃতীয় চক্ষু খোলা থাকলে আরদি তাদেরকে দেখতে পাবে। সে যতক্ষণ পানি নিয়ে আসবে ততক্ষণ রুস্তম রুয়ার রিচুয়াল করতে থাকবে। এজন্য সে সারদিকে তার সাথে থাকতে বলে। বাকি থাকে শিফা। শিফা ঠিক করে সে তার ভাইকে সাহায্য করার জন্য তার সাথে যাবে। তখন রুস্তম জানায় শিফার ছোটবেলা থেকেই আরদির মতো শক্তি রয়েছে, অর্থাৎ সেও জিনদের দেখতে পাবে, কিন্তু তার তৃতীয় চোখ এখনো খুলেনি। তাই সে চাইলে রুস্তম তার তৃতীয় চোখ খুলে দিতে পারে। শিফা এবং আরদি দুজনই এটাতে রাজি হয়। তখন তাদের ওপর রিচুয়াল শুরু করে রুস্তম, যার মাধ্যমে তাদের দুই ভাই বোনদের মধ্যে জিন দেখার শক্তি চলে আসে। এদিকে রুস্তম রুয়ার রিচুয়ালের মাধ্যমে তাদেরকে জানায় সমুদ্রের কোন কোন তীরে যেতে হবে এবং কোথায় আছে সেই মন্দির। তার দেওয়া রিচুয়াল এবং তাদের তৃতীয় চক্ষু ব্যবহার করে তারা পৌঁছে যায় প্রথম মন্দিরের কাছে, যেটা ছিল পাহাড়ের চূড়ায়। শিফা প্রদীপ নিভায়, অন্যদিকে আরদি পানি তোলার ব্যবস্থা করে। তারা যখন চলে যাচ্ছিল তখনই তাদের সামনে এক লোককে তারা দেখতে পায়। রুস্তম তাদেরকে বলেছিল যে তারা জিনদের ভয় না পেলে জিন তাদের কোনো ক্ষতি করবে না। তাই আরদি তাকে উদ্দেশ্য করে বলে সে তাকে ভয় পায় না, যার ফলে জিনটি এবার আসল রূপে ফিরে আসে। এমনকি গাড়িতে ওঠার পরেও জিনটি তাদের বিরক্ত করে। এভাবে একে একে প্রতিটা মন্দিরে প্রদীপ নিভিয়ে এবং সেখান থেকে পানি নিয়ে নেয় তারা। সব স্থানে তারা আলাদা আলাদা জিনের সম্মুখীন হয়। রাত দিন এক করে তারা এই কাজ করতে থাকে, কেননা রুস্তম তাদেরকে বলেছে যে তাদের বাবার জন্মদিনের দিন রাত 8টা বাজার আগে এই রিচুয়াল সম্পূর্ণ করতে হবে, যার কারণে তাদের হাতে ছিল মাত্র 5 দিন। 5 দিনের মধ্যে তারা প্রত্যেক স্থান থেকে পানি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা। এখন সেদিন রাতের দৃশ্যে আমরা দেখি যেখানে আরেকটু পরে 8টা বেজে যাবে, ফলে সারদি এবং রুস্তম দুজনই ভীষণ চিন্তিত হয়ে পড়েছিল। এমন সময় তারা বাইরে থেকে কিছু শব্দ শুনতে পায়। রুস্তম দ্রুত চলে যায় রিচুয়াল করতে, যাতে ওই জিন তাদেরকে ক্ষতি করতে না পারে। সে যখনই রিচুয়াল শুরু করতে যাবে তখনই তার হাত ধরে ফেলে ওই জিন এবং তার মাথা ফাটিয়ে তাকে পুরোপুরি শেষ করে দেয়। রুস্তমের চিৎকার শুনে সারদি বাইরে বেরিয়ে আসে এবং তার এই অবস্থা দেখে সে খুব ঘাবড়ে যায়। সে খুব ভয় পাচ্ছিল। এমন সময় জিনটি তার সামনে চলে আসে। সে এক হাত দিয়ে সারদিকে উঁচু করে অন্য হাত দিয়ে তার হৃদয় টেনে খেয়ে ফেলে। এভাবে সারদি এবং রুস্তম মারা যায়। এরই মধ্যে বাড়িতে আসে আরদি এবং শিফা। তারা যখন সারদি এবং রুস্তমের এই অবস্থা দেখে তখন তার একেবারে ভেঙে পড়ে। তবে এখন ভেঙে পড়ার সময় নেই। আরদি জানতো রাত 8টা বেজে গেলে তারা সবাই মারা যাবে। এই জন্য আরদি এবং শিফা সুদীপ্ত শরীরে পানি দিতে থাকে। হঠাৎ আশপাশের লাইটগুলো নিভে যায় আর অন্ধকার হয়ে যায়, যে কারণে আরদি লাইট খুঁজতে থাকে। লাইট খুঁজতে খুঁজতে তার হাত গিয়ে পড়ে ওই জিনের পায়ের ওপর। জিনের এই ভয়ানক রূপ দেখে সে ভীষণ ভয় পেয়ে যায়। তখনই জিন তাকে লাথি মেরে দূরে সরিয়ে দেয়। তখনই শিফা সেখানে ছুটে আসে। আরদি শিফাকে বলে রিচুয়ালটি সম্পূর্ণ করতে। শিফা রিচুয়ালটি সম্পূর্ণ করতে করতে একসময় জিনের মাথা দিয়ে ধোঁয়া উঠতে শুরু করে, আর সেই জিন সাথে সাথে চলে যায় শিফার কাছে এবং শিফাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এবার শিফা আরদিকে বলে সে যেন রিচুয়ালটি সম্পূর্ণ করে। আরদি তার বাবার শরীরে পানি দিচ্ছিল। শেষ বোতলটি সে দিতেই যাবে তখনই জিন তাকে দূরে ছুঁড়ে ফেলে এবং তার বাবা সুদীপ্তকে সে টেনে নিয়ে যায়। এখন আরদি কি করবে সে কিছুতেই বুঝতে পারছিল না। হঠাৎ তার মাথায় বুদ্ধি আসে এবং সে বোতলটি ছুঁড়ে ফেলে পাশের এক দেওয়ালে এবং সেখান থেকে পানি ছিটে পড়ে সুদীপ্তর শরীরে এবং জিনের শরীরে। এতে করে যেমন সুদীপ্ত সাথে সাথে ঠিক হয়ে যায়, তেমনি জিনের শরীরে আগুন ধরে যায় এবং সেই জিনটি ওখানেই শেষ হয়ে যায়। এরপর আরদি এবং শিফা তাড়াতাড়ি ছুটে যায় তাদের বাবা সুদীপ্তর কাছে। কিছুক্ষণ পর সুদীপ্তর জ্ঞান ফিরে আসে, যার ফলে তারা হাঁফ ছেড়ে বাঁচে।
এদিকে আমরা সারথিকে দেখি যে বুঝতে পারছিল যে তার বিপদ ঘনিয়ে এসেছে। সে সাথে সাথে তার জাদুঘরের কাছে যায়। জাদুঘরও বুঝে গিয়েছিল যে তাদের কালো জাদু আর কাজ করছে না, অর্থাৎ ওই জিন এখন মুক্ত হয়ে গিয়েছে। যেহেতু চুক্তি পূরণ হয়নি, তাই ওই জিন এবার তাদেরকেই শেষ করে দিবে। তাই জাদুকর তাড়াতাড়ি একটা জাদু করতে বসে নিজেদেরকে রক্ষা করার জন্য। তখনই সেই জিন সেখানে চলে আসে এবং জাদুকরকে চিরে 2 টুকরো করে ফেলে। এরপর সে সারথীর কাছে যায় এবং সারথীর মাথা খেয়ে ফেলে। এরপর সে নিজের দুনিয়ায় ফিরে যায়। এদিকে সুদীপ্ত তার 2 সন্তানকে নিয়ে দিবির কাছে গিয়েছিল। দিবিকে সে বলে সে এর আগে যা ভুল করেছে এরপর সে এগুলো আর করবে না। সে লাভ করার জন্য অথবা কারোর উপর প্রতিশোধ নেওয়ার জন্য সে কোনো রকম কালো জাদু করতে চায় না, এবং তার দোকানে যে রক্ষক জিন আছে তাকেও সে মুক্ত করে দিবে। এরপর দিবি তার দোকানে যায় এবং রিচুয়াল করে সে জিনটিকে সাথে নিয়ে নেয় অন্য কাউকে সাহায্য করার জন্য। এরপর এই মুভি এখানেই শেষ হয়ে যায়। তো ভিউয়ার্স, কেমন লাগলো আজকের এই ভয়ানক কালো জাদুর মুভি? ভালো লাগলে ভিডিওটি লাইক করে দিও এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। ভিউয়ার্স, আজকে এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরের কোনো ভিডিওতে।